প্রকৃতিকে কে না ভালোবাসে, আর সেই প্রাকৃতিক পরিবেশ যদি এমন হয় যেখানে পাহাড়ি নদী, জঙ্গল, বন্যপ্রাণী সব একসাথে দেখা যায়, তাহলে তো কথাই নেই। নিশ্চয়ই বুঝতে পারছেন এমন জায়গা ডুয়ার্স ছাড়া কিন্তু সম্ভব নয়। প্রত্যেকেরই ইচ্ছা থাকে ডুয়ার্স ভ্রমণের। ডুয়ার্স হলো খুব সম্ভবত পশ্চিমবঙ্গের এমন এক জায়গা যেখানে পাহাড়, নদী, জঙ্গল, বন্যপ্রাণী সব একসঙ্গে দেখতে পাবেন। বর্তমানে ডুয়ার্স ভ্রমণের খরচও কিছুটা কমেছে, কারণ সম্প্রতি সরকার থেকে প্রবেশ মূল্য ফ্রি করে দেওয়া হয়েছে। অর্থাৎ জঙ্গলে প্রবেশ করতে গেলে আর প্রবেশ মূল্য লাগছে না। আজ আমাদের গন্তব্য ডুয়ার্সের রানী জয়ন্তী, যার প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর। একদিকে দিগন্ত বিস্তৃত পাহাড়, অন্যদিকে বিশাল পাথুরে জয়ন্তী নদীর রিভার বেড, সেই সঙ্গে জয়ন্তী কোর্স সাফারি। প্রতি মুহূর্তে বন্যপ্রাণী দেখার হাতছানি আপনাকে আকৃষ্ট করবেই। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে জয়ন্তীতে কম খরচে যাবেন, কোথায় থাকবেন, কী দেখবেন, সব তথ্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অনেক শেয়ার করবেন। আর নতুনদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন। আমরা প্রথমেই জেনে নেই কিভাবে জয়ন্তীতে যাবেন। মনে রাখবেন, জয়ন্তীর কাছের রেলওয়ে স্টেশন হচ্ছে নিউ আলিপুরদুয়ার। এখান থেকে জয়ন্তীর দূরত্ব 30 কিলোমিটার। এখান থেকে অর্থাৎ আলিপুরদুয়ার থেকে সরকারি বাসে ভাড়া মাত্র 30 টাকা। যদি কম খরচে যেতে চান তাহলে অবশ্যই সরকারি বাসেই যাবেন। এছাড়া অটো বুক করেও যেতে পারেন, সেক্ষেত্রে আপনার 700 থেকে 800 টাকা খরচ হবে। আর প্রাইভেট কার তো আছেই। তো শিয়ালদা থেকে 13141 তিস্তা তোরসা এক্সপ্রেস, যেটা বিকেল 3টের সময় ছেড়ে নিউ আলিপুরদুয়ারে 5টা 50-এ পৌঁছায় সকাল। অবশ্য অপর একটি ট্রেনেও যেতে পারেন, যেটা আরও ভালো, সেটা হচ্ছে পদাতিক এক্সপ্রেস, যেটা 12377 রাত 11টা 20 ছেড়ে পরের দিন দুপুর 12টা 25 পৌঁছায়। আমরা কিন্তু এই ট্রেনেই গিয়েছিলাম। আমরা গাড়ি করে রওনা দিলাম জয়ন্তীর উদ্দেশ্যে। দুপাশের ঘন জঙ্গলের মাঝখানের রাস্তা দিয়ে যেতে একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল। যাওয়ার আগেই আমি ওখানকার অন্যতম সেরা হোমস্টে, এটা হচ্ছে বনান্তে হোমস্টে, বুক করেছিলাম। আপনারাও ফোন করেও বুক করে নিতে পারেন, যেটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। ফোন নম্বরটা হচ্ছে 9002267109 অথবা 9793231577। এই বনান্তে হোমস্টে থেকে কিন্তু আপনি ভুটান বা অন্যান্য সাইট সিন করার এরা প্যাকেজ করে দেয়। অত্যন্ত ভালো একটা হোমস্টে, একদম জয়ন্তী রিভার বেডের কাছে। তো আমরা সমস্তটাই দেখাবো। মনে রাখবেন, জয়ন্তী যেতে গেলে বক্সা রাজা ভাত খাওয়াতে যে বন দপ্তরের অফিস আছে, অর্থাৎ বক্সা নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার, এটা এখানে অবস্থিত। এখান থেকে কিন্তু পারমিশন করাতে হয়। অবশ্যই এখানে একটি মিউজিয়াম আছে, সেখানে বিভিন্ন বন্য পশু পাখিদের মেডিসিন দিয়ে রাখা আছে, এবং এখানে রাজার ব্যবহৃত অস্ত্রশস্ত্রও আছে। এই দেখুন, এখান থেকে পারমিশন করাতে হয়। যে কতজন যাবেন তাদের পরিচয়পত্র এখানে কিন্তু দেখাতে হবে। তো এই দেখে নিলেন। এইবার চলুন আমরা মিউজিয়ামটাও দেখে নিই, এবং দেখতে দেখতে এখানকার নাম রাজা ভাত খাওয়া কেন হলো সেই ইতিহাসটাও জেনে নিই। মনে রাখবেন, 1765 খ্রিস্টাব্দে ত্রয়োদশ রাজা হিসেবে কোচবিহার সিংহাসনে বসেন রাজা ধৈর্যেন্দ্র নারায়ণ। সিংহাসনে বসার পরেই বক্সা সমতল সংলগ্ন সমতল ভূভাগ নিয়ে ভুটানের সঙ্গে সংঘাত শুরু হয়। আলিপুরদুয়ার সংলগ্ন চেকা খাতায় কোচবিহার রাজার সঙ্গে ভুটান রাজের
যে বার্ষিক ভোজসভার আয়োজন হতো সেখানে ভুটান সেনাপতি পেনসু তোমা ভুটানের রাজাকে 1769 খ্রিস্টাব্দে বন্দী করেন এবং তৎকালীন ভুটান রাজধানী পুনাখাতে গৃহবন্দী করে রাখা হয়। পরে 1972 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে কোচবিহার ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির যৌথ সেনাবাহিনী ক্যাপ্টেন জোন্সের নেতৃত্বে কোচবিহার থেকে সমস্ত ভুটানি ছাউনি ভেঙে দেওয়া হয়। যুদ্ধের পরে মিস্টার পার্লিং ভুটানের রাজাকে জানায় ধৈর্যন্ত নারায়ণকে মুক্তি না দিলে ইংরেজ সেনা ভুটান রাজধানী দখল করবে। ফলে তিব্বতী কর্তৃপক্ষ লামার মধ্যস্থতায় 1774 সালে 23শে এপ্রিল ভুটানের সন্ধি হয় এবং রাজা ও তার অনুচরবর্গকে নিঃশর্ত মুক্তি দেয়। এরপর তারা বক্সার পথে কোচবিহারের দিকে অগ্রসর হন। রাজার মুক্তির খবরে কোচবিহারের রাজপুরুষগণ রাজাকে অভ্যর্থনার জন্য বক্সার দিকে অগ্রসর হন এবং চেকাখাতার সন্নিকটে এই স্থানে স্বদেশে রাজার প্রথম অন্ন গ্রহণের ব্যবস্থা করেন। সেই সময় থেকে এই স্থানের নাম হয়েছে রাজা ভাত খাওয়া। তাহলে জেনে নিলেন রাজা ভাত খাওয়ার ইতিহাসটা। এইবার চলুন আমরা এই মিউজিয়ামটা একটু দেখে নেই যে এখানে বিভিন্ন প্রাণীদের কিভাবে সংরক্ষণ করা হয়েছে এবং সেই আমলে ব্যবহৃত কিছু জিনিসপত্র কিন্তু আমরা এই মিউজিয়ামে দেখতে পাবো। চলুন দেখে নিই। দেখুন এই যে সমস্ত পশু পাখিদের দেখছেন এদেরকে কিন্তু মেডিসিন দিয়ে রাখা আছে। ভেতর থেকে ওদের যে ভেতরের পার্টগুলোকে বার করে এর মধ্যে মেডিসিন দিয়ে এদের চামড়াগুলো কিন্তু অরিজিনাল, ফলে এইভাবে এদেরকে রাখা আছে। এই টোটাল মিউজিয়ামটা আপনারা গেলে পারে অবশ্যই ঘুরে দেখবেন, বেশ ভালো লাগবে। দেখতে থাকুন মিউজিয়ামটা। তো এরপরে আমরা জয়ন্তীর উদ্দেশ্যে যাত্রা করলাম এই বক্সার এই গেটটা পার হয়ে। অপূর্ব সুন্দর মনোরম দৃশ্য, দুপাশ দিয়ে গাছপালা ঘেরা, টেম্পারেচার অনেকটা কম, অপূর্ব লাগছিল এখান দিয়ে যেতে। এখান দিয়ে বেশ কিছুটা যাওয়ার পরেই কিন্তু আমাদের সেই বনান্তে রিসোর্ট আসলো। তো এই মনে রাখবেন এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিছুটা যাওয়ার পরে দুভাগে ভাগ হয়, একদিকে বক্সা চলে যায় আর একদিকে জয়ন্তী চলে যায়। তো আমরা কিন্তু জয়ন্তীতেই আজকে যাব এবং জয়ন্তীর কোর সাফারি বা জয়ন্তী নদীর যে বিশাল বড় রিভার বেড, হ্যাঁ, এবং নদীর স্রোত সবটাই কিন্তু আপনাদের দেখাবো। আমরা পৌঁছে গেলাম বনান্তে হোমস্টেতে। এই আমাদের রুম, এই বনান্তের যে হোমস্টের এই আমাদের রুম। ওই পাশে জয়ন্তী নদী আছে, এই যে ব্যারিয়ারটা দেখছেন এর ওপাশে জয়ন্তী নদী আছে। আর ওই দূরের যে পাহাড়টা সেটা হচ্ছে ভুটানের পাহাড়। সব অপূর্ব দৃশ্য দেখা যাচ্ছে। আর আমাদের রুমটাকে একটু দেখাই। এটা হচ্ছে আমাদের রুম, এই হচ্ছে আমাদের রুম। আর এখানে আমরা 4 জন আছি, ফলে এখানে একটা ট্রিপল বেড আছে, 3 জন এখানে থাকতে পারবে। আর এখানে একটা সিঙ্গেল বেড আছে, বা 2 জন এখানে আরামসে থাকতে পারবে। আর এখানে একটা আয়না আছে, দেখতে পাচ্ছেন আয়না আছে। আর এখানে টেবিল আছে, একটা টেবিল। আর এখানে আপনার টয়লেট, ভালোই টয়লেট আছে এখানে, ট্যাপ কল, টয়লেট, শাওয়ার, সমস্ত কিছু এখানে আছে। বেসিন তো ওখানে আছে দেখলেন। আর এইখানে জিনিসপত্র রাখার জন্য ওয়ার্ড্রপ করা আছে। এখানে কিন্তু 2টো ওয়ার্ড্রপ করা আছে, সব জিনিসপত্র এখানে ঢুকে যাবে, সব জিনিসপত্র এখানে ঢুকে যাবে। 2টো ওপেন জানলা আছে। মানে এক কথায় রুমটা অপূর্ব, আপনারা এই রুম বুক করতেই পারেন। অপূর্ব রুম, বনান্তে হোমস্টে। ওই রুমটা আমাদের, এরকম পরপর হোমস্টেতে কটেজগুলো আছে। আর এই পাশে যে ছোট ছোট জায়গাগুলো দেখছেন এখানে খাওয়ার জায়গা। এই যে একটা খাওয়ার জায়গা দেখছেন,
তো এইখান দিয়ে সব খাওয়ার জায়গা, ওই যে একটা খাওয়ার জায়গা রয়েছে, মানে অপূর্ব সুন্দর একটা, যেন মনে হচ্ছে একটা গ্রাম্য পরিবেশে চলে এসেছি। তো আমাদের এই যে খাওয়ার সার্ভ করছে, এখানে আমরা খেতে যাব, দেখে নিই আজকে মেনুতে কী কী আছে। যে হোমস্টে আছে সেখানকার দুপুরের মেনুটা দেখুন, ডাল, উচ্ছে ভাজা, আলু ভাজা, শাক, লেবু, একটা স্যালাড আছে, আর এখানে লাউয়ের তরকারি আছে, আর এটা কি গো, মোচা আছে, মোচা, আর এটা কি শুক্তো, ও এটা ঘ্যাট, আর আছে হচ্ছে মাছের ঝোল। অর্থাৎ প্রচুর একটা এলাহি আয়োজন দেখতে পাচ্ছেন। বনান্তে হোমস্টের যে খাওয়া দাওয়া সেটা সত্যিই অপূর্ব। আমি নিজে ভোজন রসিক নই, তবুও খাওয়ারের প্রেমে পড়ে গেছিলাম। তো এই জন্য আশেপাশে যতগুলো হোমস্টে আছে সব জায়গা থেকে বনান্তে হোমস্টেতে সবাই খেতে আসে। তো যাই হোক, এই যে আমাদের গাড়ি চলে এসছে, বন দপ্তরের গাড়ি, যেটার 1750 টাকা করে নেবে এবং জয়ন্তী কোর্স সাফারি করাবে। যদি আপনারা কাউন্টার থেকেও যেতে পারেন, ভাড়া কিন্তু একই। কাজেই এখান থেকেই আমরা রওনা দেব। তো আমরা আজকে জয়ন্তীর সাফারি করতে বেরোলাম। আগের দিন গরুমারার সাফারি করেছি, জয়ন্তীর সাফারি করতে বেরোলাম। দেখি আজ কিছু দেখা যায় কিনা। ও আমরা এখান থেকে কোর এরিয়ায় ঢুকে যাবো এরপরে। তো আমরা এখান থেকে কোর এরিয়াতে ঢুকে যাচ্ছি জয়ন্তী সাফারির। তো দেখা যাক জয়ন্তী সাফারিতে কিছু দেখা যায় কিনা। যে ঘন জঙ্গল শুরু হয়ে গেছে। জঙ্গলের একটা নিজস্ব সৌন্দর্য আছে। আজকে ওয়েদারটা রোদ নেই তেমন, দেখা যাক কিছু দেখা যায় কিনা। বিভিন্ন পাখির ডাক একটা অদ্ভুত অনুভূতি সৃষ্টি করেছে। পাখির ডাক, ঝিঝি পোকার ডাক। হ্যাঁ, ঝিঝি পোকার ডাকটা এখানে কম, গরুমারাতে বেশি ছিল। এটা জাস্ট আমরা ঢুকলাম, এখন আরো অনেকটা ডেন্স ফরেস্টের ভিতরে যাব। সাফারি এখন অনেক পাখি এবং এরিয়াটাও এখানে বেশি, মোটামুটি আপনার 26 থেকে 27 স্কোয়ার কিলোমিটারের জঙ্গল আমরা। আচ্ছা আচ্ছা, এখন তো সবাই আমরা ঢুকলাম। এই সাফারিটা কতক্ষণের? সাফারি প্রসঙ্গে একটা কথা বলে রাখি, সাফারি আপনারা চেষ্টা করবেন সকালের সাফারিটা বুক করতে, তাহলে সেখানে বন্যপ্রাণী দেখার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর না হলে বিকেলেরটা আমরা যেটা বুক করেছি। আর এখানে প্রত্যেকটা গাড়ি 1750 টাকা করে নেয়, 6 জন করে যেতে পারবেন। ছোট জলাশয় আছে, এই জলাশয় অনেক সময় বিভিন্ন প্রাণীরা জল খেতে আসে। সবসময় থাকে, কমে গেলে গাড়ি করে দিয়ে যায় বন দপ্তর দিয়ে। আর ওই যে কাঠের গুঁড়িটা দেখছেন না, সেখানে নুন দেওয়া যায়। ও, কাঠের গুঁড়ি নুন দেয়? নুন মানে নর্মাল নুন? কমন সল্ট এবং যে রক সল্ট আছে, আচ্ছা আচ্ছা, মিশিয়ে দেওয়া হয়। ও আচ্ছা আচ্ছা। তো এইখানে নুন দেওয়া হয়, ফলে প্রাণীরা নুন খেতে আসে আর এই জলাশয়ে জল খায়। এই জন্য এখানে আসার সম্ভাবনা প্রচুর থাকে। তো এখানে আমরা খানিকক্ষণ ওয়েট করি, যদি দেখা যায় কোনো প্রাণী যদি আসে। তো আমরা যাচ্ছি, দেখা যাক কিছু দেখা যায় কিনা। এখানে একটা হরিণ দেখলাম মনে হচ্ছে। হরিণটা ভেতরে ঢুকে গেল। চলো, অনেক হরিণ দেখে নি। আয় 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 আয়, এই পুরো আগা হাঁটতে পারবি না, আস্তে আস্তে। ও লুকাচ্ছে কিন্তু এখানে। জঙ্গলের শব্দটা একবার শুনুন। গভীর জঙ্গল,
রীতিমতো গা শিউরে উঠছে। আমরা একটা লেপার্ড দেখেছিলাম, কিন্তু ক্যামেরাতে ছবিটা তুলতে পারিনি, এই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। এখানে নামলাম কারণ এখানে একটা ছোট নদী আছে। নদীতে অনেক সময় পশুরা দল বেঁধে মাইগ্রেট করে। বালা নদী, অর্থাৎ বক্সা টাইগার রিজার্ভে সাফারি করার পথে একটা নদী পড়লো। নদীটায় যদিও জল নেই। তো এই নদীর ওপাশটা হচ্ছে রাজা ভাত খাওয়া জঙ্গল, আর এ পাশটা হচ্ছে জয়ন্তী। আর নদীটার নাম কি? হ্যাঁ, বালা নদী। এটা বালা নদী। অনেক সময় আমাদের গাইড যেটা বলছিলেন যে এখান দিয়ে মাইগ্রেট করে একটা জঙ্গল থেকে আরেকটা জঙ্গলে, তখন ওদের দেখার পসিবিলিটি থাকে। ওই দেখুন একটা হরিণ দেখা যাচ্ছে। সাফারি করতে করতেই আমাদের গাড়ি জয়ন্তী নদীর বিশাল রিভার বেডে প্রবেশ করলো, এবং এই দিকটায় এখান দিয়ে আমরা সাফারি করছি। আর এই পাশটায় জয়ন্তী নদীর বিশাল রিভার বেড দেখুন, এবং ওই পাশটায় পাহাড় দেখুন, কি দারুণ লাগছে, অপূর্ব লাগছে। যেন আকাশ পাহাড় নদী মিলেমিশে একাকার হয়ে গেছে, সে বলে বোঝানোর মতো নয়। সাফারি শেষে আমরা আবার আমাদের হোমস্টেতে ফিরে এলাম, এবং সেখানে একটু রেস্ট নিয়ে আমরা কিন্তু জয়ন্তী রিভার বেডে চলে গেলাম। তো আমরা জয়ন্তী নদী রিভার বেডে রয়েছি। দেখুন কি অপূর্ব দৃশ্য, দেখুন অপূর্ব দৃশ্য। এই পাহাড় শিবালিক পর্বতের অংশ বলছে, অপূর্ব দৃশ্য, মনে হয় শুধু দেখেই যাই, অপূর্ব। জয়ন্তী ব্রিজ পূর্বে ছিল ব্রিটিশ আমলে নির্মিত, 1916 সালে। এখানে সব লেখা আছে 1916 সালে এই রেল ব্রিজটি নির্মিত হয়েছিল। তো এই ধ্বংসাবশেষটা এখনও আছে, দেখুন আমি দেখাই। এই জয়ন্তী নদীর ওপর এই ব্রিজটা, ওই পাশে একটা দেখতে পাচ্ছেন, আর এখানে আছে দুটো। তো এই দুটো, এগুলো সব। চলুন আমরা ব্রিজের ইতিহাসটা জেনে নিই। ব্রিটিশ শাসনকালে জয়ন্তী ভারতে খনি ও চা শিল্পের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে ওঠে। এটি সেই সময় ব্রিটিশ ভারতের অর্থের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। যোগাযোগের সুবিধার জন্য তৎকালীন কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণের অনুমতি নিয়ে 1901 সালে জয়ন্তী রেলওয়ে নির্মাণ কাজ শুরু হয়। ব্রিটিশরা ডলোমাইন পরিবহনের জন্য জয়ন্তী নদীর ওপর একটি রেলওয়ে সেতু নির্মাণ করেন। ভারত স্বাধীন হওয়ার পর যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। এই ট্রেনটি আলিপুর দুয়ার জংশন থেকে রাত 8টা 30 ছেড়ে জয়ন্তীতে 9টা 30 পৌঁছাতো, এবং পরের দিন জয়ন্তী থেকে সকাল 8টায় ছেড়ে 9টায় আলিপুরদুয়ার স্টেশনে পৌঁছাতো। 1986 সালে বক্সা টাইগার রিজার্ভ ঘোষণার পরে এই ঐতিহাসিক রেল পরিষেবা বন্ধ হয়ে যায়। জয়ন্তী নদীর ওপর সেতুটি এখন সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর অতিরিক্ত নুড়ি ও পাথরের কারণে নদীটি অগভীর হয়ে গেছে। এর কয়েকটি স্তম্ভ কিন্তু এখনও দেখা যাচ্ছে, দেখুন। তো অবশেষে পেলাম জয়ন্তী নদীর ধারা। নদীর ঠিক মাঝামাঝি এই শুষ্ক নদী পার করে, সেই ব্রিটিশ আমলে তৈরি ব্রিজটার পার করে যখন এইদিকে এলাম, তখন নদীর জলের শব্দ এবং জলধারা দেখতে পেলাম, জলের শব্দ শুনতে পেলাম। বয়ে চলেছে নদী, অপূর্ব সুন্দর এই নদী। ওই পাহাড় থেকে নেমে এসেছে, ওই সুদূর ওই পাহাড় থেকে নেমে এসেছে, নেমে আস্তে 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 নিচের দিকে চলে গেছে। তো এইখান দিয়ে সোজা বয়ে গেছে জয়ন্তী নদী। পাথরের গায়ে ধাক্কা লেগে একটা অদ্ভুত শিহরণ তৈরি করছে, অর্থাৎ
একদিকে নদীবক্ষ, শুষ্ক নদীবক্ষ, অন্যদিকে পর্বত, শিবালিক পর্বতের একটা অংশ, আর মাঝখান দিয়ে বয়ে চলেছে জয়ন্তী নদী এবং জল যেন ধীরে ধীরে বাড়ছে, পাহাড়ের কোল থেকে নেমে আসছে। এই জলে একটু পা না ভেজালেই না। জয়ন্তীতে কেন যাবেন? কারণ পাহাড়ি নদীর লোভনীয় শব্দ, অচেনা পাখির কিচিরমিচির, প্রকৃতির মিষ্টি সুবাস এবং জয়ন্তীতে সতেজ শীতল পরিবেশ অনুভব করতে বা উপভোগ করতে যেতেই হবে জয়ন্তীতে। জয়ন্তী নদীর নুড়ি পাথর তাকে আরও অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছে। স্রোতটা শুধু একবার দেখুন আর শব্দটা শুনুন। এছাড়া আপনারা যেতে পারেন পোখরি লেকে। জয়ন্তীতে পোখরি নামক একটি পবিত্র স্থান রয়েছে। ধর্মীয় স্থান ছাড়াও এই জলে প্রচুর বৃহৎ আকৃতির মাগুর ও কচ্ছপ রয়েছে। আপনারা মাগুরগুলো দেখতেই পাচ্ছেন। তো পোখরি লেকে যেতে বনের মধ্য দিয়ে যেতে হয়। এই হ্রদটি জয়ন্তী থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। আর এখানে যেতে আপনার ভাড়া লাগবে হচ্ছে গিয়ে 1000 টাকা। 1000 টাকায় গাড়ি বুক করে আপনাকে যেতে হবে। আর অপর একটি আকর্ষণীয় জায়গা হলো ভুটান সীমান্তের কাছে অবস্থিত মহাকাল গুহা। এই গুহা মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। শিবরাত্রিতে প্রচুর ভিড় হয়, তা বন্ধ থাকায় বিশেষ কারণে আমরা যেতে পারলাম না। এই কারণে আপনাদেরকে কিন্তু দেখাতে পারলাম না। এখানে একটা কথা মনে রাখবেন যে এখানকার যাওয়ার সেরা সময় কিন্তু অক্টোবর থেকে মার্চ। যাই হোক, আমাদের কালকে সকালবেলার আমরা কোচবিহারের উদ্দেশ্যে বেরোবো এবং কোচবিহারের রাজবাড়ি মদনমোহন মন্দির পরবর্তী গন্তব্য। দেখা হচ্ছে অপরের একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।